বিগত অনেক বছর ধরে মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ এলাকাগুলোর মধ্যে একটি। এই পর্যন্ত মধ্যপ্রাচ্যে যতগুলো সংকট তৈরি হয়েছে, এই সংকটগুলোর কথা বললে আমাদের একটি দেশের নাম মাথায় চলে আসে। হ্যাঁ দর্শক, আপনারা এতক্ষণে ঠিকই বুঝতে পেরেছেন যে আমি কোন দেশের কথা বলছি। দেশটির নাম হচ্ছে ইরান। 70-এর দশকে আমেরিকা সমর্থিত শাসক রেজা শাহ পাহলভিকে উচ্ছেদ করার মাধ্যমে ইরানে ইসলামী বিপ্লব সম্পন্ন হয়। এরপর থেকে ইরানি জনগণ বহিঃশত্রুর নজিরবিহীন বাধা ও নিষেধাজ্ঞার শিকার হয় তাদের অর্থনীতিসহ অন্যান্য খাতে। এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির অগ্রযাত্রা মোটেও ব্যাহত হয়নি, বরং আরও শক্তিশালী হয়েছে। এই পরিস্থিতিতে ইরান কি মধ্যপ্রাচ্য তথা পুরো মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, নাকি অশান্ত এই মধ্যপ্রাচ্যে শান্তি নামক অধরা সোনার হরিণটির দেখা মিলবে অন্য কোনো মুসলিম রাষ্ট্রের হাত ধরে? যদি ইরান এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই রাখে, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো ইরানের তুলনায় কতটুকু স্বয়ংসম্পূর্ণ? বিষয়গুলো আমরা আজকে দেখব পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতির একটি বিশ্লেষণ থেকে। নিঃসন্দেহে একটি দেশ তখনই নেতৃত্বের আসনে বসতে পারে যখন তারা জ্ঞান বিজ্ঞান ও অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হবে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বৈদেশিক নির্ভরতা কমিয়ে নিজ যোগ্যতায় বিশ্ব দরবারে নিজেদের একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে। শুধু পর্যটন খাত কিংবা তেলের মতো নির্দিষ্ট একটি পণ্যের উপর নির্ভর করে বা বিদেশি সংস্কৃতির আমদানির মাধ্যমে একটি দেশকে স্বয়ংসম্পূর্ণ করা আদৌ সম্ভব নয়, যেটি পশ্চিমা বলয়ে থাকা আরব রাষ্ট্রগুলোর মাঝে চোখ বোলালে আমরা বুঝতে পারব। যারা বর্তমান বিশ্বে গাজার গণহত্যা কিংবা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে মুসলিমদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে ব্যর্থ। যদিও ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তবুও তারা কিন্তু বিভিন্ন খাতে উন্নয়নের ফলে পশ্চিমা নির্ভরতা কমিয়ে নিজেদের দেশকে বিশ্ব দরবারে একটি পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ দিকগুলি, যা ইরানকে মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে, যা সম্পূর্ণ দেখলে আমরা বুঝতে পারব জ্ঞান বিজ্ঞান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রগুলো ইরানের তুলনায় কতটুকু পিছিয়ে রয়েছে। ভিডিওর এই অংশে চলুন একটা হিস্টোরিক্যাল ওভারভিউ দেখে নেওয়া যাক, যেখানে আমরা দেখব প্রাচীন পারস্য অঞ্চল কীভাবে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান রাষ্ট্রে পরিণত হলো। ইরানের অবস্থান মধ্যপ্রাচ্যে হওয়ার কারণে আমরা মনে করি ইরানিরা আরব জাতি, কিন্তু তারা মূলত জাতিগতভাবে পার্সিয়ান। খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে রাজা সাইরাস দ্য গ্রেট আখেমেনিদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যেটা তৎকালীন সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল। খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট এই সাম্রাজ্য জয় করে রাজা দারিউস তৃতীয়কে হারিয়ে। সে সময় এই সাম্রাজ্য অনেকগুলো প্রদেশে ভাগ হয়ে যায়। আরবরা এই অঞ্চলে আসে খ্রিস্টপূর্ব 700 শতকে, আর 633 খ্রিস্টপূর্বে তারা এই অঞ্চল জয় করেন, যার ফলে এই অঞ্চলে ইসলামের অনেক প্রচার প্রসার ঘটে। এরপর পারস্য হয়ে ওঠে ইসলামিক জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার কেন্দ্রবিন্দু। আর এভাবেই পারস্য সভ্যতা, ফার্সি ভাষা এবং তাদের প্রথাসমূহ পুরো মুসলিম বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে। 1600 খ্রিস্টাব্দে ইরানকে ধর্মের দিক থেকে শিয়া রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়, আর এখান থেকেই আধুনিক ইরানের সূত্রপাত হয়। উল্লেখ্য, ইরান বা পারস্য সাম্রাজ্য একসময় মঙ্গলদের অধীনে থাকলেও ক্ষমতার পালাবদলে দেশটি কখনো ইউরোপিয়ান উপনিবেশ ছিল না। এবার আসি মূল আলোচনায়। এবার আমরা সোজা প্রবেশ করব ইরানের অর্থনীতিতে এবং দেখব ইরানের অর্থনীতির চাকা কিভাবে সচলভাবে ঘুরছে। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি এবং এর আয়তন প্রায় 16,48,195 বর্গ কিলোমিটার। ইরানের শাসন ব্যবস্থা আলবাইত সিস্টেম নামে পরিচিত। এই শাসন ব্যবস্থায় থিওক্রেটিক সুপ্রিম লিডার, যিনি রাহবার নামে পরিচিত, তিনিই ইরানের সুপ্রিম লিডার বা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান 78তম, যার পরিমাণ $21,200। ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের অর্থনীতি দুটি মূলনীতির উপর পরিচালিত হয়। তাদের অর্থনীতির একটা মূল দিক হচ্ছে বহিরাগত বা বহিঃসংস্কৃতি থেকে তাদের অর্থনীতিকে সম্পূর্ণরূপে মুক্ত রাখা। মানে মূল কথাটা হচ্ছে পশ্চিমা বিশ্ব বা তাদের মিত্র রাষ্ট্রগুলোর প্রভাব থেকে তাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা। দ্বিতীয়ত, ইরান বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সাথে বিস্তৃত সম্পর্ক বজায় রাখে। 2009 সালের তথ্য অনুযায়ী ইরান জাতিসংঘের 99টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। আমেরিকা এবং ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই, আর সৌদি আরবের সাথে অর্থনৈতিক
রাজনৈতিক এবং বিশেষত ধর্মীয় দ্বন্দ্ব থাকার কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই। ধর্মীয় দ্বন্দ্ব বলতে শিয়া সুন্নি দ্বন্দ্ব। তবে সাম্প্রতিক সময়ে সৌদি ইরান অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এর প্রচেষ্টা চলছে দুদিক থেকেই। এখন দেখেন, শিয়া সুন্নির মধ্যে যে ঝামেলাটা আছে এটা নিয়ে হচ্ছে পুরো আরব বিশ্ব দুই ভাগে বিভক্ত। এটার যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে যায় বা ভূ রাজনৈতিক অস্থিরতার কথা বলতে চায়, তাহলে এটা নিয়ে আমাকে একটা আলাদা ভিডিওই করতে হবে। এখন আপনারা এটা নিয়ে আলাদা কোনো ভিডিও চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিও টপিকে আবার ফিরে যাচ্ছি। এবার আমরা দেখব বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরানের অবিশ্বাস্য সব সাফল্য। বিগত 30 বছরেরও বেশি সময় ধরে ইরানের উপর স্যাংশন থাকা সত্ত্বেও তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অবিশ্বাস্যভাবে উন্নতি সাধন করেছে। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তিতে তাদের অগ্রযাত্রা পুরো বিশ্বের শীর্ষ অবস্থানের দিকে রয়েছে। 2006 সালে ইরানের ইনস্টিটিউট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্স সফলভাবে ভেডার একটি ক্লোন তৈরি করে। স্টিম সেল রিসার্চে পুরো বিশ্বে ইরানের অবস্থান 10ম, আর ন্যানো টেকনোলজিতে তারা রয়েছে 15তম অবস্থানে। ইরানি বিজ্ঞানী তৌফিক মেসিভেন্ট আর্টিফিশিয়াল কার্ডিয়াক পাম্প আবিষ্কার করেন, আর অন্য এক বিজ্ঞানী আলী জাভান গ্যাস লেজারের কো ইনভেন্টর ছিলেন। 1996 থেকে 2004 সালের মধ্যবর্তী সময়ে ইরান রিসার্চ পাবলিকেশনের আউটপুট অনেক বাড়িয়ে দেয়। 2018 সালে তারা এই র্যাঙ্কিংয়ে 4র্থ অবস্থানে ছিল। 2010 সালে ইউনিভার্সিটি অফ তেহরানের ছাত্ররা মিলে ইরানের প্রথম হিউম্যানিড রোবট সুরিনা 2 আবিষ্কার করেন। একই বছরে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের পর্যবেক্ষণ অনুযায়ী তৎকালীন সময়ে এটি বিশ্বে প্রথম প্রমিনেন্ট রোবট হিসেবে স্বীকৃতি পায়। 2009 সালে ইরান অরবিটাল কেবল সম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ইরান বিশ্বের 9ম দেশ যারা নিজেদের বানানো স্যাটেলাইট স্পেসে পাঠানোর সক্ষমতা রাখে। 2024-এ ইরান 3টি স্যাটেলাইট একসাথে লঞ্চ করে। 2020 সাল অনুযায়ী 7 কোটি ইরানি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে। শিক্ষাক্ষেত্রে তাদের সফলতা হচ্ছে চোখে পড়ার মতো। তাদের যদি শিক্ষার পিছনে ইনভেস্টমেন্টটা যদি আপনি একটু ভালো করে দেখেন, পরবর্তী পর্যায়ে আমরা জানতে পারবো যে তাদের আবিষ্কারের ক্ষেত্রে এত অ্যাডভান্সমেন্ট কেন হয়েছিল। ইরানে পুরুষের ক্ষেত্রে শিক্ষার হার 90% আর নারীদের ক্ষেত্রে 80%। ইরান তাদের জিডিপির 40% ব্যয় করে শিক্ষা খাতে। 2023-এর সমীক্ষা অনুযায়ী ইনোভেশন তথা উদ্ভাবনে ইরানের অবস্থান 62তম, যা 2020-এ ছিল 67তম অবস্থানে। Statistica.com এর মতে ইরানের বেকারত্বের হার 10.96% এবং 1999-এর পর থেকে তা একই অবস্থানে রয়েছে। খাদ্যে ইরান খুব ভালো অবস্থানে আছে। 2012 সালে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ডেটা অনুযায়ী ইরান অ্যাপ্রিকট, চেরি, সরচেরি, শসা, জেনকিন্স, খেজুর, ডুমুর, আখরোট, তরমুজ ইত্যাদি ফল উৎপাদনে বিশ্বে 5ম অবস্থানে রয়েছে। 2024-এর কৃষিখাত থেকে ইরান আয় করেছে মোট $339.5 মিলিয়ন। এবার দেখা যাক ইরানের প্রাকৃতিক সম্পদের কি অবস্থা। পেট্রোলিয়াম ছাড়াও ইরানে অন্যান্য প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, ক্রোমিয়াম, তামা, লৌহ, আকরিক সীসা, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ও সালফার। 2021 সালে প্রাপ্ত তথ্য অনুসারে ইরান তাদের জিডিপির 30.45% রেভিনিউ আয় করে ন্যাচারাল রিসোর্সের খাত থেকে। প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের দিক থেকে ইরান বিশ্বের 2য় অবস্থানে রয়েছে, যার পরিমাণ পৃথিবীর মোট 17% প্রাকৃতিক গ্যাস। অন্যদিকে পৃথিবীর মোট 9% তেলের রিজার্ভ নিয়ে ইরান বিশ্বের 4র্থ অবস্থানে রয়েছে। OPEC.org-র মতে ইরানের খোজেস্তান প্রদেশে অবস্থিত মসজিদে সোলেমান এই দেশের প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়, যা মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত প্রথম তেলের খনি হিসেবে আবির্ভূত হয় 1908 সালে। স্যাংশনের কারণে ইরানের রপ্তানি খাত খুবই সীমিত, আর তাই এই খাত থেকে তাদের আয় অন্যান্য দেশের তুলনায় খুব অল্প। ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের রপ্তানির আয় কিছুটা বাধাগ্রস্ত হলেও ইরান পণ্যের বিনিময়, পণ্য প্রদান ব্যবস্থা সহ নানা ধরনের বিকল্প পদ্ধতি ব্যবহার করে এই সমস্যার সমাধান করেছে। এছাড়াও পেট্রোকেমিক্যাল পণ্য সহ নানা পণ্যের রপ্তানি বাড়িয়ে দিয়ে ইরান তার অর্থনীতিকে অপরিশোধিত জ্বালানি তেলের নির্ভরতা থেকে অনেকাংশে বের করতে সক্ষম হয়েছে। এই দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইরান বর্তমানে এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সহ অন্যান্য খাতে ওয়ার্ল্ডের টপ সুপার পাওয়ার কান্ট্রিগুলোর সাথে টেক্কা দিচ্ছে। আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে আসা বিভিন্ন ধরনের স্যাংশনের কারণে ইরানের অর্থনীতি হয়ে উঠেছে বৈচিত্র্যময় এবং স্বনির্ভর। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনার সাথে এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা শেয়ারই না করি, তাহলে ভিডিওটাই ব্যর্থ। চলুন দেখি সেই ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি। বর্তমান বিশ্ব রাজনীতিতে অন্যতম এক পরাশক্তি ইরান।
আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলো বরাবরই ইরানকে নিষেধাজ্ঞার মাধ্যমে একঘরে করার পরিকল্পনা সহ নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ইসলামী বিপ্লবের পর থেকেই। কিন্তু এই নিষেধাজ্ঞায় ইরানকে আরও অপ্রতিরোধ্য করে তোলে। এর ফলে তারা জ্ঞান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিকাশের মাধ্যমে বিশ্বে অবিশ্বাস্য এক নজির স্থাপন করে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো ইরানের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছে। জ্ঞান বিজ্ঞান, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা এতটাই নাজুক যে পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে পেট্রোডলার বাণিজ্য, অস্ত্র বাণিজ্য এবং তাদের উপর নির্ভর করা ব্যতীত আরব রাষ্ট্রগুলোর যেন বিকল্প কোনো পথ নেই। আর এই অর্থনৈতিক দহরম মহরম ও সাংস্কৃতিক আগ্রাসনের ফলে পৃথিবীর নানা প্রান্তে মুসলিম নিধনের ঘটনায় আরব রাষ্ট্রগুলো নীরব ভূমিকা পালন করে। যেমনটা ফিলিস্তিন, ইরাক, সিরিয়া ইত্যাদি ইস্যুতে তারা নীরব ছিল। আর চারটি আরব ইসরায়েল যুদ্ধে আরবরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলা এবং ইরানের মাঝে এখানে একটা সুস্পষ্ট পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। একদিকে ইরান জ্ঞান বিজ্ঞান অর্থনীতিতে স্বনির্ভর, অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলো পশ্চিমা নির্ভর। যদিও শিয়া ধর্মমতের কারণে ইরানের সাথে মুসলিমদের আদর্শগত ও ধর্মীয় দ্বন্দ্ব রয়েছে, তবুও পরিশেষে আমরা এটা বলতেই পারি যে মুসলিম রাষ্ট্রগুলো ইরানকে দেখে শেখা উচিত কিভাবে স্বনির্ভর হতে হয়। এই গরমের ভিতর তো আর কন্টেন্ট বানাইতে পারতেছি না। হ্যাঁ তাই তো, যে গরম পড়তেছে মনে হচ্ছে মরুভূমির লো হাওয়াটা এখানে হানা দিল। মধ্যপ্রাচ্য নিয়ে ভিডিও করতে গিয়ে আমাদের কন্টেন্টেও লো হাওয়াটা হানা দিল। লো হাওয়া? নিচের হাওয়া? আরে ভাই, মধ্যপ্রাচ্য নিয়ে ভিডিও করতেছ, এখনো লো হাওয়াকে জিনিস জানোই না? না, লো হাওয়া হইতেছে গিয়ে ওই যে মরুভূমিতে যে গরম উষ্ণ আর্দ্র বাতাস প্রবাহিত হয় সেটাকেই লো হাওয়া বলে। তাই নাকি? বুঝতে পারছো এবার? হ্যাঁ বুঝতে পেরেছি। মনে হয় গরমে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, আজকে আর পারতেছি না, এখানেই শেষ করতে হচ্ছে আর কি। সেটাই, চলো ভাগে। চলুন। ওকে গাইস, এই ভিডিওর হিডেন মেসেজটি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আশা করছি। তো ভাইয়েরা, এই গরমের ভিতর ময়রা যায় না, বাইজা থাকেন যাতে আমাদের ভিডিওটা দেখতে পারেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।